নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি আসলেই চোখ রাখছি খবরে। ইসরায়েল করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর ওপর আক্রমণের জবাবে পাল্টা আঘাত চালিয়েছে ইরান। প্রেক্ষিতে ইরানের ওপর ইসরায়েলের হামলা বিস্তৃত যুদ্ধের ইঙ্গিত বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক মহল। মধ্যপ্রাচ্যে নিজেদের চিরশত্রু ইরানের উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে চালানো হয় হামলা। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন বা জেগে ওঠা সিংহ। হামলার মূল কারণই ছিল পশ্চিমাদের ভাষায় ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলের হামলার জবাবে ট্রু প্রমিস 3 নামের অভিযান শুরু করেছে ইরানও। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কারখানা, শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে ইসরায়েল। এই হামলায় অন্তত 200টি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানায় ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। শুক্রবার ভোর রাত থেকে একের পর এক বিমান হামলায় ইরানের সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা কাঠামোতে আঘাত করে ইসরায়েল। এরপর ধারাবাহিক হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শীর্ষে দেশটির বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে চালানো হয় হামলা। নাতানজের আংশিক উপরিভাগে হওয়ার সরাসরি আঘাত করতে সক্ষম হয়েছে ইসরায়েল। হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু বানানো হয়। এতে দেশটির প্রধান 3 সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজন সামরিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, জরুরি কমান্ডার ইউনিটের প্রধান জেনারেল গোলাম আলী রশিদ ইসরায়েলি নিহত হন বিমান হামলায়। এছাড়া ইরানের পরমাণু জ্বালানি সংস্থার সাবেক প্রধান ফিরোদুন আব্বাসি ও তেহরানের ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তিরানচি সহ হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির 6 জন পরমাণু বিজ্ঞানী। এই ধরনের নেতৃত্বহীনতা ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে তুলবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। তেহরানের গভীরে গিয়ে এমন নির্ভুল হামলা ইসরায়েলি গোয়েন্দা শক্তি ও সামরিক সক্ষমতার নিদর্শন। এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতাকে স্পষ্ট করেছে। এই হামলা কেবল একটি কৌশলগত ক্ষতি নয়, বরং ইরানের জন্য এক ভীষণ অপমান বলে জানিয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা বাহিনী। ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে কংক্রিট ও পাথরের সুরক্ষায় মাটির 8 মিটার গভীরে অবস্থিত। হামলার পর সেখান থেকে ধোঁয়ার কন্ট্রোলে উঠে এলেও ভেতরে প্রকৃত অবস্থা নির্ণয় করতে পারেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। তবে তারা এই ভূগর্ভস্থ স্থাপনার গুরুতর ক্ষতি করেছে বলে দাবি তাদের। তবে এখনও ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্র ফরদোতে হামলা চালায়নি ইসরায়েল, বা প্রায় 90 মিটার মাটির নিচে অবস্থিত। কেবল যুক্তরাষ্ট্রের জিবিও 57B ব্যাংকার বাস্টার বোমা দিয়েই এটি ধ্বংস করা সম্ভব। এদিকে কমান্ডারি অভিযান ও ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এসফেজাবাদ এয়ারবেসে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইরান পাল্টা 1.5 শতাধিক ড্রোন ছুড়েছে। ড্রোনগুলো অত্যন্ত ধীর গতির। সবগুলো ড্রোনে মাঝপথে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইরানের মধ্যবর্তী প্রায় 700 মাইল অতিক্রম করতে প্রায় 7 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে ড্রোনগুলোর। তাই ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটাতে হলে আরো বড় পরিসরে ড্রোন হামলা চালানো প্রয়োজন হতো। ইরানের হাতে এখনো প্রায় 3000 উচ্চগতি সম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে কেরমান সহ অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ওপরে হামলা হওয়ার এসব অস্ত্রের কার্যক্ষমতা আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের পরবর্তী প্রতিক্রিয়া সাইবার হামলা, সন্ত্রাসী হামলা বা আন্তর্জাতিকভাবে রাজনৈতিক চাপের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিকল্প প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সাইবার হামলা বা ভিন্ন কোনো হামলার পথ বেছে নিতে পারে ইরান, যদিও সেগুলো সফল হলেও রাজনৈতিকভাবে হয়তো বিবেচিত হবে না সমপর্যায়ের জবাব হিসেবে বলে অভিমত বিশ্লেষকদের। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানো তেহরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ এতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এদিকে তারা স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলের ওপর কোনো হামলা শুরু করবে না বলে জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা 1000 মাইল দূরে থাকায় তাদের ভূমিকাও সীমিত। ইসরায়েল এখনও ইরানের দ্বিতীয় বৃহৎ সমৃদ্ধকরণ কেন্দ্র ফরদোতে হামলা চালায়নি। এটি 80-90 মিটার গভীরে এবং এটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের 14 টন ওজনের ব্যাংকার বাস্টার বোমা প্রয়োজন, ও বোমা কেবল মার্কিন B2 স্টেলথ বোমার থেকেই ছোড়া সম্ভব। নাতানজের সফল হামলা মানে যুদ্ধের সমাপ্তি নয়। ফরদোর মতো
অপ্রবেশযোগ্য লক্ষ্য। ইরানের সম্ভাব্য পাল্টা হামলা এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি একটি দীর্ঘ, অনিশ্চিত ও বিস্তৃত যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যার কোনো তাৎক্ষণিক নিষ্পত্তি দেখা যাচ্ছে না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিজের সংখ্যা। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আয়োজিত অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে নন ভাইরাল লিভার ডিজিজ। অনিয়ন্ত্রিত জীবনযাপন, মদ্যপান এবং ড্রাগ আসক্তি থেকে হচ্ছে ক্রনিক লিভার অসুখ। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আয়োজিত অষ্টম লিভার কন শীর্ষক অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। We are witnessing a growing burden of non-viral liver diseases, particularly non-alcoholic fatty liver disease, driven by modern lifestyles. The key contributing factors include alcohol consumption, intravenous drug use, obesity, hypertension, hypertriglyceridemia. These have emerged as major drivers of chronic liver disease in Tripura and the entire region. We must double down on awareness campaigns, lifestyle intervention and addiction control to protect. নবজাতকের মধ্যে হেপাটাইটিস সংক্রমণের বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সাফল্য মিলেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Prevention of mother to child transmission, the government and HFT emphasize the importance of screening pregnant women for hepatitis B and providing necessary treatment to prevent transmission to newborn. So far community-based model is concerned, the Hepatitis Foundation of Tripura's community-based model has been instrumental in promoting hepatitis B elimination. This approach involves empowering communities through awareness development, early recognition of disease and skill development. These initiatives have shown promising results with a significant reduction in hepatitis B prevalence in Tripura. The state's efforts serve as a model of hepatitis B elimination in other regions. গোটা দেশে বর্তমানে 40 মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের শিকার। হেপাটাইটিস এবং লিভার রোগ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ত্রিপুরার 14 লক্ষেরও বেশি জনসংখ্যাকে টিকা দিয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, যার রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 37%। সফলভাবে কিডনি প্রতিস্থাপনের পর এবার রাজ্যে লিভার ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা এবং উত্তর পূর্বের অন্যান্য রাজ্য থেকে প্রায় 300 জন চিকিৎসক অংশগ্রহণ করেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার এই অষ্টম লিভারকন অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনসংখ্যার আনুপাতিক হারে প্রয়োজনীয় সংখ্যক রক্ত রয়েছে ব্লাড ব্যাংকগুলোতে। ব্লাড ব্যাংকগুলোর পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদ। ক্রুঙ্কা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে জনসংখ্যার 1% হারে যেখানে রক্ত মজুত থাকা বাঞ্ছনীয়, সেক্ষেত্রে গত অর্থ বছরে ত্রিপুরার 40 লক্ষ মানুষের জন্য রক্তের মজুত ছিল 42,000 ইউনিট বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোর পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের পপুলেশনের 1% রক্ত আমাদের থাকতে হবে যে কোনো স্টেটের। তো 1% যদি আমরা ধরি, তাহলে ত্রিপুরার যদি 40 লক্ষ লোক হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের সবসময় থাকতে হবে। তো সেই অনুযায়ী এখন পর্যন্ত যা দেখা গেছে, আমরা কিন্তু সেভাবে গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 মানে ব্লাড ইউনিট ছিল। তো আমরা কিন্তু এখনো ব্যালেন্স করে আছি এবং আমি আশা করি এর মধ্যে যাতে কোনো অবস্থায় গ্যাপ না হয়। আমাদের এখানে বর্তমানে 6টি জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে। দক্ষিণ জেলায় গুমতি, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায়। সিপাহী জেলার বিশালগড় মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলায় 4টি ব্লাড ব্যাংক রয়েছে। এজিএমসিতে আছে, আইজিএমে আছে 2টি, টিএমসি এবং আইএলএসে আছে 2টি। রাজ্য জেলা স্তরে 4টি ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে। আমরা তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি আরও অনেক জায়গায়, যেমন ঊনকোটি, শান্তিরবাজার এবং বিলুনিয়া মহকুমা হাসপাতালে, বিশালগড় মহকুমা হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার প্রক্রিয়া চলছে। মহকুমা হাসপাতালে আমাদের 4টি ব্লাড ব্যাংক আছে, বিলুনিয়া, বিশালগড়, তেলিয়ামোড়া এবং কমলপুর হাসপাতালে। 7টি ব্লাড স্টোরেজ সেন্টার রয়েছে, কুমলুঙে আছে একটা, সাবরুম মহকুমাতে আছে, অমরপুর, মেলাঘর, গন্ডাছড়া, লংতরাইবেলি এবং কাঞ্চনপুরে। তো আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা সব জায়গায় চেষ্টা করছি মানুষের প্রয়োজনে যা যা দরকার সেগুলো আমরা করার। 5G'র যুগে যেখানে কিউআর কোডের মাধ্যমে রক্তের চাহিদা এবং রক্তদানের বিস্তারিত তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের রক্তকোষ ওয়েব পেজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রক্তদানের ক্ষেত্রে জনসচেতনতা তৈরি করার উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। এটা ত্রিপুরা রক্তকোষ, যে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করেছে, সেটা অবশ্যই আগামী দিনে, এখন টেকনোলজির যুগ, এই টেকনোলজির মাধ্যমে হন্যে হয়ে ঘুরার দরকার নেই। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, 5G'র যুগ। সব মিলে যখন এই কাজগুলো, যখন এখানে কিউআর কোডও দেখলাম একটু আগে, কিউআর কোডও আছে, তার মধ্যে কোথায় আপনার চাহিদা আছে বা কোথাও আপনাকে কল করবে, সে অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনি নিজেও গিয়ে ব্লাড দিতে পারবেন। আমাদের সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে রক্তদানের গুরুত্ব সম্পর্কে অ্যাওয়ারনেস করা, মানুষকে বোঝানো। আজকে এখানে আমরা প্লেজ করেছি, একটু যেখানেই আপনারা বসবেন সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, কারণ আমরা যত অ্যাওয়ারনেস করতে পারবো ততই মানুষ কিন্তু আরো উদ্বুদ্ধ হবে। রাজ্যে বর্তমানে মোট 14টি ব্লাড ব্যাংক রয়েছে। এক্ষেত্রে সরকার পরিচালিত ব্লাড ব্যাংকের সংখ্যা 12টি এবং বেসরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা 2টি। এছাড়া রাজ্যে ব্লাড কম্পোনেন্টস সেপারেশন ইউনিট রয়েছে মোট 6টি। এক্ষেত্রে সরকার পরিচালিত ব্লাড কম্পোনেন্টস সেপারেশন ইউনিটের সংখ্যা হলো 4টি। রাজ্যে ব্লাড ব্যাংকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংগৃহীত রক্তের কার্যকারিতা এবং উপযোগিতা বৃদ্ধির জন্য রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 18 থেকে 60 বছর বয়সে যে কোনো সুস্থ নাগরিক দিতে পারেন রক্ত। পুরুষদের ক্ষেত্রে উদ্ধৃত রক্তের পরিমাণ প্রতি কেজিতে 26 মিলিলিটার, এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তা হলো প্রতি কেজিতে 16 মিলিলিটার। তাই স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই আহ্বানে সাড়া দিয়ে শনিবার স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় লেবুছড়া রাজ্যের একমাত্র ফিশারি মহাবিদ্যালয়ে। এদিনেও স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসেন ফিশারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং মহাবিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা। উল্লেখ করা যেতে পারে, স্বেচ্ছা রক্তদানের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা পালন করতে শুক্রবার থেকে শুরু হয়েছিল ফিশারি কলেজের এই রক্তদান শিবির। ব্লাড এক্সচেঞ্জ ডোনারদের পরিবর্তে স্বেচ্ছা রক্তদাতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই আহ্বানে সাড়া দিয়ে দুদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে এদিন জানিয়েছেন ফিশারি কলেজ কর্তৃপক্ষ। আমাদের শরীরে উদ্বৃত্ত রক্ত কিন্তু প্রচুর, কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে এই রক্ত দেব কি দেব না। এবং দেখা গেছে পুরুষদের বেলায় 26 ml পার কেজি বডি ওয়েটে এক্সেস রক্ত থাকে, মহিলাদের বেলায় 16 ml। কাজেই যদি আমরা পার কেজি হিসাবে থাকে আর আমার বডির ওয়েট যদি এভারেজ 60 হয়, তাহলে কত রক্ত আমাদের, সেই জায়গায় মাত্র 350 ml রক্ত আমাদের দিতে হয়। তো এই যে বিষয়গুলো নিয়ে মানুষের কাছে জানানো, তাদের অবগত করা, এবং যারা যত মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে তত বেশি সুবিধা হবে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা এবং একটা বিরাট গ্যাপ আছে। আবার অনেকে আছে যারা আপনার হসপিটালে এক্সচেঞ্জ করে রক্ত দেয়। তো এই পার্সেন্টেজটা যত কম হবে, যারা স্বতঃপ্রণোদিত হয়ে রক্ত দেবে সেই পার্সেন্টেজটা আমাদের আরও বাড়ানো উচিত। এবং এটা একটা সামাজিক কাজ, আমার মনে হয় এটা আমাদের
দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এখনো যারা স্বাস্থ্যবান নাগরিক অথচ ভয় পান রক্ত দিতে, তাদের কাছে এই মেসেজটা অবশ্যই আপনারা আজকে দেবেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির অঙ্গ হিসেবে র্যালির আয়োজন করল বিএসএস ত্রিপুরা চ্যাপ্টার। শনিবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় প্যারাডাইজের চৌমুহনীতে শেষ হয় র্যালিটি। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 1 মাস বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ, পথসভা ও পথনাট্যের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিএসএস ত্রিপুরা চ্যাপ্টার। পরিবেশকে বাঁচাতে এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে আমরা এই পদযাত্রাটি অনুষ্ঠিত করছি। তার পাশাপাশি আমরা সরকারের কাছে কিছু দাবি তুলে ধরছি, যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদি উপরে জোর দেওয়া, তাছাড়া বিদ্যুৎ পরিচালিত পরিবহন ব্যবস্থা গ্রহণ করা, জঙ্গল বন ইত্যাদিকে সুরক্ষিত করা এবং পরিবেশ সুরক্ষার জন্য সঠিক আইন প্রণয়ন করা ইত্যাদি। বাংলাদেশে বিশ্বকবির পৈতৃক বাড়িতে আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিজেপি। এক্ষেত্রে অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে বিজেপি। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে বাংলাদেশের ইউনুস খানের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে শনিবার শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসন আমলে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে সংঘটিত হয়েছে আক্রমণ। অত্যন্ত অনুতাপের বিষয়, যিনি বিশ্বকে সুদৃঢ় পথ দেখিয়েছেন, আজ তাঁরই পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্ব। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারটা লাগাতার বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি। এমন একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয় সেটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অস্থির পরিস্থিতি তৈরি করে রেখেছে বাংলাদেশে। সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে যে তা মেনে নিতে পারছে না গোটা বিশ্ববাসী, উল্লেখ করেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। এই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। এদের বিকৃত মানসিকতা, এটা থেকে সমস্ত অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আগামী দিনও যেন ওই সকল বাংলাদেশের যারা হায়েনারা, বাংলাদেশের যারা বর্বররা এই ধরনের কাজ করতে তারা অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করে। তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ। উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে নয়াদিল্লি। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে ভারত। সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতির প্রতীকগুলো যেভাবে পরিকল্পিত উপায়ে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে, এই আক্রমণ তারই অংশ। অন্তর্বর্তী সরকারের উচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে না পারে বলে ঢাকাকে জানিয়েছে ভারত। এদিনের বিক্ষোভ মিছিলটি ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে শুরু হয়ে শেষ হয় বর্জার চক্কর এলাকায়। ফিরো রিপোর্ট, নিউজ দাও। রাজ্যে মিলেছে 2 জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান। বর্তমানে বাড়িতে একান্তবাসে রাখা হয়েছে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
ত্রিপুরায় আবারও মিলল করোনা রোগীর সন্ধান। গত 24 ঘন্টায় দুজনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। বাড়িতে একান্তবাসে রাখা হয়েছে করোনা আক্রান্তদের। গত 24 ঘন্টায় সারা দেশে 354 জনের দেহে চিহ্নিত হয়েছে করোনা সংক্রমণ। রাজ্যে বর্তমানে দুজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার। করোনা আক্রান্ত রোগীরা ধলাই এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। সাধারণ সর্দি, কাশি, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারা। তখন তাদের করোনার পরীক্ষা করা হয়েছিল। RT-PCR পরীক্ষায় তাদের দেহে চিহ্নিত হয়েছে করোনার সংক্রমণ। বর্তমানে তারা একান্তবাসে রয়েছেন বাড়িতেই। ইতিপূর্বে মিলেছিল একজনের করোনা সংক্রমণ রোগীর সন্ধান। তিনি বর্তমানে সুস্থ হয়ে গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। এদিকে দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণের গতি। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 354 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এর ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,400। এছাড়া গত 24 ঘন্টায় করোনা সংক্রমণের আরও 9 জনের মৃত্যু হয়েছে। এই 9 জনের মধ্যে মহারাষ্ট্রের 4 জন, কেরলে 3 জন এবং রাজস্থান ও তামিলনাড়ুর 1 জন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মৃতদের মধ্যে 8 জনই প্রবীণ নাগরিক ছিলেন, যাদের মধ্যে ছিল কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও নিউমোনিয়ার মতো অসুস্থতার লক্ষণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কেরল এখনও সর্বাধিক করোনা আক্রান্ত রোগীর রাজ্য, যেখানে রয়েছেন 2109 জন সক্রিয় রোগী। এরপরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, সিকিম, ওড়িশা, বিহার, পাঞ্জাব, আসাম, ঝাড়খণ্ড, পুদুচেরি, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, লাদাখ, চণ্ডীগড় এবং ত্রিপুরা। বর্তমানে হিমাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, দাদরা ও নগর হাভেলি, দমন এবং দিউ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এবং অরুণাচল প্রদেশে এখনো মেলেনি করোনা রোগীর সন্ধান। এদিকে হাত ধোয়ার অভ্যেস, সঠিকভাবে কাশির শিষ্টাচার মানা, অসুস্থ অবস্থায় ভিড় এড়িয়ে চলা এবং শ্বাসযন্ত্রের তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনস্বাস্থ্য রক্ষায় সক্রিয় পদক্ষেপ ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার অনুষ্ঠিত হল আইপিএফটির যুব সংগঠন ইউথ আইপিএফটির রাজ্য সম্মেলন। আগরতলা দশরথী ভবনে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। যুব সংগঠনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে আইপিএফটি। যুবদেরকে সামনে রেখে আগামী দিনে আঞ্চলিক দলের ভূমিকা পালন করবে আইপিএফটি, জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উল্লেখ করা যেতে পারে, প্রতি 3 বছর অন্তর অন্তর রাজ্য সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে ইউথ আইপিএফটি। ইতিমধ্যেই 13 বছর পূর্ণ করেছে এই সংগঠন। যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এই রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী হওয়ার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনের রাজনীতিক, সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত বৎসরে বা স্বর্গীয় এনসি দেববর্মা উনি থাকার সময় যেইভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। মূলত আমাদের যে একটা আঞ্চলিক রাজনীতি দলের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে নিয়ে আমরা এগিয়ে যাব। মাতাবাড়ি আরটি ব্লকের অন্তর্গত জনজাতি এলাকা মায়দাপাড়ি মায়াপুরি যাওয়ার রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। দাতারাম মায়াপুরি থেকে গর্জি যাওয়ার একটি রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নিতে এলাকার কতিপয় ব্যক্তি বাধা দেয় এবং রাস্তা নির্মাণের ইট নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ করে স্থানীয় জনজাতি অংশের বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে পথ অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখানে একটা ইট ছলিং ছিল, ইট ছলিংকে উনি নিজের পোর্টের ফায়দা উঠিয়ে উনি অনেক দাপট খাটিয়ে ওই রাস্তাকে উনি নিজের বাড়িতে ইট তুলে নিয়ে রাস্তা দিয়ে বেহাল দশা করে দিয়েছেন। কেউ যদি ওনাকে প্রতিবাদ জানাতে গেলে অনেক রকম বইভীতি দেখিয়ে এবং ওনাদের নামে থানার বিভিন্ন মামলায় দাখিল করেছেন এবং বিভিন্নকে আরও বইভীতি দেখেছেন, যার ফলে কেউ আর মুখ খুলতে পারেনি। বর্তমান সরকার আসার পর
সরকারকে অনেক বদনাম করছেন যে সরকার রাস্তা দিতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না, বিভিন্নভাবে বদনাম করছেন। কিন্তু আমাদের ধরতী আভা জনভাগিদারি প্রকল্পে উপজাতি কল্যাণ দপ্তরের পাশাপাশি অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিও পেয়েছে পর্যাপ্ত অর্থরাশি। সাংবাদিক সম্মেলনে জানিয়েছে রাজ্য সরকার। ধরতী আভা জনভাগিদারি কেন্দ্রীয় প্রকল্পে পর্যাপ্ত অর্থরাশি পেয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরকে আগামী 5 বছরের জন্য অর্থরাশি মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে উপজাতি কল্যাণ দপ্তর। সেই অভিযানের এটা নাম দেওয়া হয়েছে ধরতী আভা জন ভাগিদারি অভিযান। জন ভাগিদারি কারণ মানুষকে ব্যাপকভাবে এটাতে যুক্ত করা হবে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মধ্যে স্যাংশন পাওয়ার ক্ষেত্রে আমরা ভারতবর্ষের ফ্রন্ট লাইন স্টেটগুলির মধ্যে রয়েছি। সম্প্রতি গত 3রা জুন গুয়াহাটিতে যে কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে, কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয়, তাদের পরিচালনায়, তাদের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে 3রা জুন রিজনাল ওয়ার্কশপ হয়েছে, যেখানে নর্থ ইস্টার্নের সবগুলো স্টেটস উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রকের সমস্ত অফিসার উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে ত্রিপুরা লিড স্টেট হিসেবে চিহ্নিত হয়েছে। আমাদের যে প্রকল্পের প্রণয়ন আমরা করেছিলাম, সেই প্রকল্পের ইতিমধ্যে যেটা স্যাংশন সেটা আমরা পেয়েছি। শুধুমাত্র 2024-25-এর জন্য নয়, শুধুমাত্র 2025-26-এর জন্য নয়, পুরো 5 বছরের জন্য আমরা ডিএমদের সাহায্য নিয়ে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সেখানে পুরো 5 বছরের জন্য যে স্টেটগুলো স্যাংশন পেয়েছে, মাত্র হ্যান্ডফুল অফ স্টেটস স্যাংশন পেয়েছে, সেই স্যাংশনগুলির মধ্যে নর্থ ইস্টার্নের মধ্যে একমাত্র ত্রিপুরা রয়েছে যারা আগামী 5 বছরের জন্য জনজাতি মন্ত্রণালয়ের যে কাজগুলিতে করবে আগামী 5 বছরে, তার জন্য আমরা স্যাংশন পেয়েছি। উপজাতি কল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিকেও অর্থ রাশি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তো শুধুমাত্র যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যাংশন পেয়েছি এরকমটা নয়, সংশ্লিষ্ট যে মন্ত্রকগুলি রয়েছে সেগুলো থেকে আমাদের রাজ্যের অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিও স্যাংশন পেতে শুরু করেছে। হয়তো তারা পুরো 5 বছরের জন্য স্যাংশন পায়নি, কিন্তু তারা প্রথম বছর, দ্বিতীয় বছর তার জন্য স্যাংশন পেতে শুরু করেছে এবং সেটাও এটা ভারতবর্ষের মধ্যে মাত্র কয়েকটা স্টেট পেয়েছে। ধরতী আভা জন ভাগিদারি প্রকল্পে 20টি নতুন হোস্টেল, 2টি মাল্টিপারপাস মল, 16টি ছাত্রাবাসের সংস্কার ইত্যাদি কাজের জন্য উপজাতি কল্যাণ দপ্তরকে মোট 80,99,00,000 টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য দেওয়া হবে 14,28,00,000 টাকা। এই প্রকল্পে মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে 1.12 কোটি টাকা। সমগ্র শিক্ষা অভিযানের জন্য বরাদ্দ করা হয়েছে 49 কোটি টাকা। হর্টিকালচার দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে 2,36,00,000 টাকা। বিদ্যুৎ দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে 42,37,00,000 টাকা। রবিবার ধরতী আভা জন ভাগিদারি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাজের গ্যারান্টি প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হবে সেটি আর্থিক বছরের প্রথমার্ধে 60% বেশি ব্যয় করা চলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যগুলো। 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্প কি ধীরে ধীরে সীমাবদ্ধ করে দেওয়া হবে? ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রককে। এবার থেকে বাজেটে 100 দিনের গ্যারান্টি প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হবে সেটি আর্থিক বছরের প্রথমার্ধে 60% বেশি ব্যয় করা চলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অর্থাৎ যে পরিমাণ কাজের চাহিদা আসুক না কেন, সব মিলিয়ে বরাদ্দকৃত অর্থের 60% বেশি খরচ করা যাবে না। এই হলো অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত। তবে কেন্দ্রের সিদ্ধান্তে ব্যাপকভাবে প্রভাবিত হবে ত্রিপুরার মতো দেশের প্রান্তিক রাজ্যগুলি, যেখানে বিশেষ করে গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো এই 100 দিনের কাজের গ্যারান্টি। কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী এই খাতে বিপুল পরিমাণ অর্থ বকেয়া হয়ে থাকছে প্রতি আর্থিক বছরে। আবার নতুন
নতুন কাজের চাহিদা এসে তৈরি হচ্ছে নতুন জব কার্ডও। ফলে রাজ্যে রাজ্যে বাড়ছে টাকার চাহিদা। কিন্তু বহু ক্ষেত্রেই বিভিন্ন রাজ্যে হয়েছে এবং এখনো হচ্ছে দুর্নীতি ও অনিয়ম। যাদের টাকা পাওয়ার কথা তারা পাচ্ছে না টাকা। সরকারি দল ও সরকারের ঘনিষ্ঠ অংশ প্রকৃত উপভোক্তাদের নামে টাকা আদায় করে নিচ্ছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার। ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না বিভিন্ন রাজ্য, আর সেই কারণেই আটকে দেওয়া হয়েছে বহু রাজ্যের বকেয়া অর্থরাশি। প্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। এদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারের তীব্র সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অত্যন্ত নিপুণভাবে মোদী সরকার 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পকে ধ্বংস করে দিচ্ছে। প্রথমত, পরপর 2 বছরের বাজেটে এই প্রকল্পের বরাদ্দ একই রেখে দেওয়া হয়েছে। 86,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল বিগত আর্থিক বছরের বাজেটে। এবারও 2025 সালের বাজেটে ঘোষণা একই বরাদ্দ। ঠিক তারপরই অর্থমন্ত্রক প্রথম ত্রৈমাসিক সপ্তাহ হওয়ার আগেই ঘোষণা করে দিল যে মাসিক ব্যয় টার্গেট করতে হবে, আর 60% বেশি খরচ করা যাবে না। এই প্রকল্পের ক্ষেত্রে এই নীতি নেওয়ার জেরে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে খরচের চাহিদা যাই হোক না কেন 55 থেকে 60,000 কোটি টাকার মধ্যেই রাখতে হবে ব্যয় বলে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্প একই আইন, নিছক সরকারি প্রকল্প নয়। এই আইন অনুযায়ী কেউ চাইলে তাকে কাজ দিতেই হবে। যদি আবেদনকারীকে কাজ দেওয়া না হয় তাহলে তিনি কিন্তু ইচ্ছে করলে আদালতেও যেতে পারে। এটাই আইন। সেক্ষেত্রে এভাবে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থই খরচ করা যাবে। এই নিয়ম কেন চালু হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাহলে কি ধীরে ধীরে আগামী দিনে গুটিয়ে নেওয়া হবে এই প্রকল্প? প্রশ্ন উঠছে তা নিয়েও। যদিও এরকম কোনো পরিকল্পনাই নেই বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় সরকার, বরং প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে চলে সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে দাবি কেন্দ্রের। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে 691,112 জন জব কার্ডধারী নিবন্ধিত রয়েছেন 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে। চলতি বছর ত্রিপুরার 58,502টি পরিবার এই প্রকল্পের অধীনে 100 দিন যা তার বেশি কাজ সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শরীফুল ইসলাম হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার শরীফুল ইসলামের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআইএমের এক প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দুই ভিন্ন ধর্মী যুবক যুবতীর মধ্যে ভালোবাসার সম্পর্ক স্বাভাবিক হলেও তা মানতে পারেনি ধর্মের ধ্বজাধারীরা। এর পরিণতিতেই শরীফুল ইসলাম হত্যাকাণ্ড বলেও মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষের হয়েই হতে বাধ্য। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত, মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত এবং দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু মাঝখানে ওই শক্তি, অপশক্তি, যারা এগুলাকে পছন্দ করে না, যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠিকাদার মনে করে, তাদের এই কাজ। যাই হোক, প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে, এটুকুতে আমরা সন্তুষ্ট। ইতিমধ্যেই 6 জন গ্রেপ্তার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে। কিন্তু বাকিটাও, শুধু গ্রেপ্তার হতে চলবে না, বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে। ত্রিপুরা রাজ্য পুলিশের সামনে এটা একটা অগ্নি পরীক্ষা। আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাবো এবং চাপও রাখবো যাতে শরীফুলের মা বাবারা তার সঠিক বিচার পান। সংখ্যালঘুদের ধর্মীয় স্থান অর্থাৎ মাজার থেকে 3 দিন দুপুরে আগর গাছ কাটাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড।
সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার দক্ষিণ কদমতলায় ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েকজন মিলে মাজার অর্থাৎ কবরস্থান থেকে বিশাল আকারের একটি আগর গাছ কাটতে গেলে বিষয়টি নজরে আসে এলাকাবাসী। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। স্থানীয়দের দাবি গাছটি চুরি করে নিয়ে যাচ্ছিল সংশ্লিষ্টরা। পরবর্তী সময়ে কদমতলা থানার হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বৃহৎ আগর গাছকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অনেক পুরানো একটি আমাদের মুসলিম সম্প্রদায়ের কবরস্থান রয়েছে। আমরা শুনতে পেলাম হঠাৎ করে যে এখানে কে বা কারা গাছ চুরি করছে। তৎক্ষণাৎ আমাদের ক্লাবের সদস্য আমাকে কল করে এবং আমরা উপস্থিত হই। দেখতে পাই আমাদের এলাকার জুবের আহমেদ এবং আরো পাশাপাশি 3 জনকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং তখন ওই আমাদের থানার যিনি এসেছিলেন উনি আমাদের ক্লাবের সাথে যোগাযোগ করেন। যেহেতু গাছটি অনেক বড় ছিল তো গাছটি ওনারা উঠিয়ে নিয়ে যেতে পারছেন না, তাই আমাদের ক্লাবের তত্ত্বাবধানে আমাদের ক্লাবে সেই গাছটি ওনারা সমঝে দিয়ে গেছেন এবং আমরা সেই গাছটি রেখেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।